নমস্কার, আমি রানা। সবাইকে স্বাগত জানাই। আজ আমি বলবো ডোমের একটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটা পাঠিয়েছে বিবেক। ঘটনাটা আমি নিজে দেখিনি, কিন্তু নিতাই নামের একজন আমাকে ঘটনাটা বলেছে। তাহলে শুরু করা যাক। মানুষটা ছিল আমাদের পাশের গ্রামের ডোম, হরিপদ ডোম। হরিপদ প্রায় 30 বছর ধরে গ্রামের শ্মশানে মৃতদেহ পোড়ানোর কাজ করত। ছোটবেলা থেকেই শ্মশান তার কাছে নিজের বাড়ির মতো ছিল। রাত হোক, ঝড় হোক বা বৃষ্টি হোক, কোনো মৃতদেহ এলে হরিপদকে ডাকলেই সে চলে যেত। গ্রামের মানুষ বলতো হরিপদ ভূত প্রেত ভয় পেত না, কিন্তু মানুষটা নিজেই একদিন আমাকে বলেছিল ঘটনাটা ছিল পৌষ মাসের এক শীতের রাতে। রাত তখন প্রায় 12:30। হরিপদ তখন বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় বাইরে থেকে কয়েকজন লোক তার নাম ধরে ডাকতে শুরু করলো। হরিপদ, এ হরিপদ, দরজা খোল। হরিপদ দরজা খুলে দেখল গ্রামের কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের সঙ্গে একটা বাঁশের খাটিয়া, সাদা কাপড়ে ঢাকা একটা মৃতদেহ। লোকগুলো বলল গ্রামের এক বৃদ্ধা মারা গেছেন, তাই রাতেই দাহ করতে হবে। হরিপদ কোনো প্রশ্ন না করে তার সরঞ্জাম নিয়ে তাদের সঙ্গে বেরিয়ে পড়ল। কিন্তু শ্মশানের রাস্তার মাঝখানে একটা অদ্ভুত ঘটনা ঘটল। হরিপদ হঠাৎ শুনতে পেল পেছন থেকে কেউ যেন খুব আস্তে আস্তে হাঁটছে। সে পিছনে তাকালো, কেউ নেই। আবার হাঁটতে শুরু করলো হরিপদ। কিছুক্ষণ পর আবার সেই শব্দ শোনা গেল, যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে খালি পায়ে হাঁটছে। রাত প্রায় 1টা নাগাদ তারা শ্মশানে পৌঁছালো। শ্মশানটা ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে। পাশে একটা পুরনো বটগাছ, সামনে নদী আর চারিদিকে ঘন জঙ্গল। হরিপদ দেরি না করে চিতা সাজাতে শুরু করলো। চিতা সাজানোর পর বাকি লোকগুলো মৃতদেহটা ধরে চিতার উপর তুলে দিল। সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু হরিপদ যখন মৃতদেহের মুখের কাছে গিয়ে দাঁড়ালো, তখন তার হাত হঠাৎ থেমে গেল। সাদা কাপড়ের নিচে বৃদ্ধের মুখ দেখা যাচ্ছিল, কিন্তু বৃদ্ধের চোখ দুটো পুরোপুরি বন্ধ ছিল না। চোখের ফাঁক দিয়ে যেন হরিপদর দিকেই তাকিয়ে আছে। হরিপদ একটু পিছিয়ে এলো। সে নিজেকে বোঝালো মৃতদেহের চোখ এমন থাকতেই পারে, সেটা কোনো ব্যাপার না। তারপর সে আর কিছু না ভেবে মুখে আগুন দিয়ে দিল। চিতা জ্বলতে শুরু করলো। কাঠ পুড়ছে, আগুনের শব্দ হচ্ছে, চারপাশে শুধু অন্ধকার, আর দূরে শেয়াল ডাকছে। হরিপদ একটু দূরে বসেছিল। হঠাৎ সে একটা শব্দ শুনল, হরিপদ। হরিপদ ভাবল হয়তো মনের ভুল। কিছুক্ষণ পর আবার সেই শব্দ, হরিপদ। এবার শব্দটা আসছিল চিতার দিক থেকে। হরিপদ উঠে দাঁড়ালো। সে আগুনের দিকে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে আস্তে বলল, কে? কোনো উত্তর নেই। হরিপদ আবার বসে পড়ল, কিন্তু কয়েক সেকেন্ড পর একটা কণ্ঠ শোনা গেল, আমাকে কেন পোড়াচ্ছিস? হরিপদর বুকের ভেতরটা যেন ঠান্ডা হয়ে গেল। হরিপদ তার সঙ্গে আসা লোকগুলোর দিকে তাকালো, কিন্তু আশ্চর্য বিষয়, সেখানে কেউ নেই। যারা কিছুক্ষণ আগেও তার পাশে দাঁড়িয়েছিল, তারা সবাই যেন হঠাৎ উধাও। হরিপদ চারিদিকে তাকিয়ে বলল, ওই সবাই কোথায় গেলি? কারোর কোনো উত্তর নেই, শুধু নদীর দিক থেকে ঠান্ডা হাওয়া আসছে। হরিপদ তখন বুঝতে পারল ব্যাপারটা স্বাভাবিক নয়। সে শ্মশান থেকে বেরিয়ে গ্রামের দিকে হাঁটতে শুরু করলো, কিন্তু
কয়েক পা যেতেই তার পেছন থেকে আবার সেই গলা ভেসে এলো, হরিপদ, আগুনটা নিভিয়ে দে। হরিপদ আর পিছনে তাকালো না। হরিপদ যত দ্রুত সম্ভব হাঁটছিল। হঠাৎ বটগাছের নিচে এসে সে থেমে গেল, কারণ রাস্তার মাঝখানে একজন দাঁড়িয়েছিল। সাদা কাপড় পরা, মাথা নিচু, চেহারা দেখা যাচ্ছে না। হরিপদ ভেবেছিল হয়তো গ্রামের কেউ। সে বলল, কে কে ওখানে? লোকটা কোনো উত্তরই দিল না। হরিপদ আর একটু এগিয়ে গেল। তারপর লোকটা আস্তে আস্তে মাথা তুলল। হরিপদর মুখ শুকিয়ে গেল, কারণ লোকটা আর কেউ নয়, সেই মৃত বৃদ্ধা, যাকে কয়েক মিনিট আগেই সে চিতায় আগুন দিয়েছিল। হরিপদ বলছিল সেদিন তার পা যেন মাটির সঙ্গে আটকে গিয়েছিল। বৃদ্ধটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল, এক পা, তারপর আরেক পা, কিন্তু হাঁটার মধ্যে কিছু একটা অস্বাভাবিক ছিল। তার পায়ে কোনো শব্দ হচ্ছিল না। হরিপদ পিছিয়ে যেতে যেতে বলল, তুমি তো মারা গেছো। লোকটা থেমে গেল। তারপর মাথাটা একদিকে কাত করে বলল, আমি একা মরিনি। হরিপদ কিছু বুঝতে পারল না। বৃদ্ধ আবার বলল, যাকে সেদিন আগুন দিয়েছিলাম সেও আমার সঙ্গে আছে। হরিপদ তখন ভয়ে পিছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। আবার সামনে তাকাতেই বৃদ্ধটাও নেই। সকাল হলে হরিপদ গ্রামের কয়েকজনকে নিয়ে আবার শ্মশানে গেল। সেখানে গিয়ে তারা দেখল চিতার আগুন নিভে গেছে, কিন্তু একটা জিনিস দেখে সবাই অবাক হয়ে গেল। ছাইয়ের ওপর পাশাপাশি দুটো পায়ের ছাপ, একটা বড় মানুষের আর একটা ছোট্ট শিশুর। কিন্তু সমস্যাটা হলো, সেই রাতে কোনো শিশুর মৃতদেহ সেখানে পোড়ানো হয়নি। হরিপদ কিছু বলল না, শুধু চুপ করে দাঁড়িয়ে রইল। সেদিন থেকে সে রাতের বেলায় শ্মশানে যাওয়া বন্ধ করে দিল। ঘটনাটি ঘটে যাওয়ার 3 রাত পর হরিপদর বাড়িতে আবার একটা ছোট্ট অদ্ভুত ঘটনা ঘটল। রাত তখন প্রায় 2টো। হরিপদ ঘুমিয়েছিল। হঠাৎ দরজায় টোকার শব্দ। হরিপদ ঘুম থেকে উঠে বিছানায় বসে পড়ল। তার স্ত্রী বলল, এত রাতে কে? হরিপদ কোনো উত্তর দিল না। আবার সেই শব্দ। তারপর দরজার ওপাশ থেকে একটা গলা ভেসে এলো, হরিপদ, শ্মশানে চল। হরিপদর শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সেই গলাটা সে চিনতে পেরেছিল। হরিপদ সাহস করে দরজার কাছে আর যায়নি, কিন্তু দরজার নিচ দিয়ে সে একটা ছায়া দেখতে পেল। 2টো পা, মানুষের পা, কিন্তু পায়ের আঙুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা। হরিপদ পিছিয়ে গেল। তার স্ত্রী কাঁদতে শুরু করলো। হঠাৎ বাইরে থেকে সেই গলা আবার ভেসে এলো, দরজা খোল, আমি একা এসেছি। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দরজার নিচের ছায়াটা অদৃশ্য হয়ে গেল। হরিপদ সারা রাত আর ঘুমায়নি। এরপর থেকে হরিপদ বদলে গেল। আগের মতো মানুষের সঙ্গে কথা বলতো না, সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হতো না। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো, প্রতিদিন রাত 2টোর দিকে সে ঘুমের মধ্যে উঠে বসতো। তারপর দরজার দিকে তাকিয়ে বলতো, আজ না, কাল যাব। তার স্ত্রী জিজ্ঞেস করলো হরিপদর কাছে, কিন্তু হরিপদ সকালে উঠে কিছুই মনে করতে পারে না। একদিন সকালে তার স্ত্রী দেখল হরিপদর পায়ে কাদা লেগে আছে, অথচ
সেদিন রাতে হরিপদ ঘর থেকে বের হয়নি। ঘটনার প্রায় 1 মাস পর গ্রামের একজন বৃদ্ধা মারা গেলেন। পরিবারের লোকজন হরিপদকে অনেক অনুরোধ করল। হরিপদ প্রথমে যেতে চাইল না, কিন্তু শেষ পর্যন্ত সে গেল। সেদিন শ্মশানে পৌঁছানোর পর সে চুপ করে চিতার পাশে দাঁড়িয়েছিল। আগুন ধরানোর আগে সে হঠাৎ নদীর দিকে তাকালো। সেখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, তার পাশে আরেকজন, তার পাশে আরেকজন, তারপর আরো অনেকজন। সবাই হরিপদর দিকে তাকিয়ে আছে। তাদের মধ্যে একজন বলল, এবার তুই আমাদের সঙ্গে চল। হরিপদ হঠাৎ মাটিতে পড়ে গেল। সেদিন গ্রামের মানুষজন হরিপদকে ধরে বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু সে আর স্বাভাবিকভাবে কথা বলতে পারেনি। শুধু একটাই কথা বারবার বলছিল, ওরা আমাকে ডাকছে, ওরা আমাকে নিয়ে যাবে। পরদিন সকালে হরিপদ তার স্ত্রীকে একটা কথা বলছিল। সে বলছিল, আমি যদি কখনো রাতের বেলায় দরজায় দাঁড়িয়ে তোমাকে ডাকি, তুমি দরজা খুলবে না। তার স্ত্রী বলল, কেন? হরিপদ কিছুক্ষণ চুপ থেকে বলছিল, কারণ তখন আমি থাকবো না। তার ঠিক 7 দিন পর হরিপদ মারা গেল। কোনো বড় অসুখ ছিল না। রাতে সে ঘুমাতে গিয়েছিল। সকালবেলা তার স্ত্রী তাকে ডাকতে গিয়ে দেখল হরিপদ বিছানায় নেই, অথচ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। সবাই দরজা ভেঙে ঘরে ঢুকল। হরিপদ মেঝের উপর পড়েছিল, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে সবাই ভয় পেয়ে গেল, কারণ তার মুখে এমন একটা আতঙ্কের ছাপ ছিল, যেন মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছিল যা মানুষের দেখা উচিত নয়। আর তার ডান হাতের মুঠোর মধ্যে পাওয়া গিয়েছিল শ্মশানের পোড়া কাঠের একটা ছোট্ট টুকরো। হরিপদকে শেষ পর্যন্ত সেই শ্মশানেই দাহ করা হয়েছিল। কিন্তু গ্রামের মানুষ আজও একটা কথা বলে, হরিপদ মারা যাওয়ার পর কয়েক বছর পর্যন্ত প্রতি বছর তার মৃত্যুর দিনেই শ্মশানের দিক থেকে রাত 2টোর সময় একটা শব্দ শোনা যেত, যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে হাঁটছে আর বলছে, আগুনটা নিভিয়ে দে। যে মানুষটা সারা জীবন মৃত মানুষকে আগুন দিয়েছিল, শেষ পর্যন্ত গ্রামের মানুষ বিশ্বাস করেছিল হরিপদ নিজেই হয়তো সেই শ্মশানের আরেকজন পাহারাদার হয়ে গিয়েছিল। আর আজও নাকি গভীর রাতের ওই শ্মশানের রাস্তা দিয়ে কেউ গেলে পেছন থেকে পায়ের শব্দ শোনা যায়, কিন্তু ফিরে তাকালে কাউকেই দেখা যায় না। শুধু দূর থেকে ভেসে আসে একটা শব্দ, হরিপদ। হরিপদর মৃত্যুর ঠিক 1 বছর পর তার পুরনো এক সহকর্মী নিতাই আমাকে একটা কথা বলেছিল। সেদিন রাতে নিতাইকে একটা মৃতদেহ নিয়ে সেই শ্মশানে যেতে হয়েছিল। রাত তখন প্রায় 2টো। চিতায় আগুন ধরিয়ে নিতাই যখন একটু দূরে বসেছিল, তখন হঠাৎ তার কানে এলো একটা শব্দ, যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে হাঁটছে। নিতাই প্রথমে ভাবল কোনো পশু হবে হয়তো, কিন্তু আবার সেই শব্দ শোনা গেল। এবার কিন্তু পায়ের শব্দটা থেমে গেল তার পেছনে। নিতাই ধীরে ধীরে পিছনে তাকালো, কেউ নেই। সে আবার সামনে ফিরল। ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ ভেসে এলো, নিতাই। নিতাইয়ের বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ সেই গলাটা সে চিনত। ওটা ছিল হরিপদর গলা। নিতাই চুপচাপ উঠে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে চিৎকার করল,
খেয়ে কোনো উত্তর এলো না। তারপর বটগাছের দিক থেকে আবার সেই গলা ভেসে এলো, ভয় পাস না, আমি একা নই। নিতাই আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। সে দৌড়ে গ্রামের দিকে চলে এসেছিল, কিন্তু যাওয়ার আগে একবার পেছনে তাকিয়ে যা দেখেছিল সেটা সে জীবনের শেষ দিন পর্যন্ত বলতে পারেনি। চিতার আগুনের পাশে হরিপদর মতো দেখতে একটা ছায়া দাঁড়িয়েছিল, আর তার পাশে আরো অনেকগুলো ছায়া। সেদিন থেকে গ্রামের মানুষ বিশ্বাস করত হরিপদ মারা যায়নি, সে শুধু শ্মশানের মানুষ থেকে শ্মশানের ছায়া হয়ে গিয়েছিল। তো কেমন লাগলো ঘটনাটা? আমার তো বেশ ভালোই লেগেছে। থ্যাংক ইউ বিবেক ঘটনাটা পাঠানোর জন্য। আপনাদের কাছেও যদি এমন কিছু সত্যি ঘটনা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন।